আজকে বেশ ঘটনাবহুল একটি দিন বলা যায়। বিশেষ করে সারাদিন বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছেন তাদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে এবং সেই হিসেবে আজকে প্রতীক বরাদ্দ হলে আগামীকাল থেকেই নির্বাচনী প্রচারণা শুরু হয়। যদিও আসলে প্রতীক পাওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলোর নেতারা প্রার্থীরা তারা প্রচারণায় নেমে যান। আমরা দেখেছি কিছুক্ষণ আগে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিভিন্ন জায়গায় জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা প্রার্থীরা তারা ইতিমধ্যে প্রচারণায় যাচ্ছেন। এরকম একটি প্রেক্ষাপটে আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচনে প্রচার নাকি প্রচারণা। কারণ আমরা জানি প্রচার বলতে বোঝায় নির্বাচনে যখন পজিটিভ ক্যাম্পেইন করা হয়, নিজের দলের জন্য যখন ক্যাম্পেইন করা হয় সেটিকে প্রচার বলা হয়। কিন্তু এই প্রচারের অনেকটা জুড়েই থাকে অন্যের দলের বিষোদাগার কিংবা অন্যের দলের কিংবা অন্য প্রার্থীদের প্রোপাগান্ডা, প্রচারণা ইত্যাদি। যে কারণে আজকের আমরা বিষয় দিয়েছি প্রচার নাকি প্রচারণা। তবে একটি কথা বলে রাখি, এর বাইরেও আমরা একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, যেটি আজকে দিনভর আলোচনা, বিশেষ করে শেষ বিকেলে বা সন্ধ্যার পরে আমরা বলতে পারি যে বাংলাদেশের বলা যায় যে এবার টি-20 বিশ্বকাপ খেলাটা একেবারেই অনিশ্চয়তার পথে। কেননা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, যদি বাংলাদেশ ভারতে খেলতে না চায় তাহলে আইসিসি বলছে সেক্ষেত্রে বাংলাদেশের অল্টার অর্থাৎ বিকল্প হিসেবে পরের যে দলটি স্কটল্যান্ডকে তারা স্থান দিবে, এরকম একটি বাস্তবতা আজকে আমাদের আলোচনা। আমি শুরুতেই একটু ডাক্তার জাহেদুর রহমানের কাছে যেতে চাই। জাহেদ ভাই, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে নির্বাচনী প্রচারণায় একটু ছোট্ট করেই এটা প্রথমে জানি যে আমাদের এখানে যেমন প্রচারণাই বেশি হয়, এটি কি ওয়ার্ল্ড ওয়াইড কালচার নাকি আমাদের এখানেই বেশি হয়? আমাদের এখানে বেশি হয়, কিন্তু এটা হতে হবে, মানে দুটো দিকই থাকবে। আপনি যখন কারো কাছে ভোট চাইবেন, আপনার টার্গেট দুটো, মানুষের সামনে প্রেজেন্ট করা যে আমি কত ভালো। একই সাথে আপনি দেখানোর চেষ্টা করবেন আরেকজন অত ভালো না বা খারাপ। কিন্তু যেটা হয় আমাদের এখানে এই প্রবণতা বেশি, আরও বিশেষ করে আমি প্রায় বলি যে শেখ হাসিনার পরবর্তী যে সময় আমরা এসে পৌঁছেছি, এটা স্বৈরাচারী ব্যবস্থার সমস্যাটা কোথায়? আমরা শত্রু মিত্রে ভাগ হয়ে যাই, মানে মাঝামাঝি কিছু না। একটা গণতন্ত্র মানে কিন্তু শত্রু মিত্র না, প্রতিদ্বন্দ্বী। এখন আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে শত্রু মিত্রতে ভাগ হয়েছিলাম, আমরা শেখ হাসিনাকে শত্রু মনে করেছি, শেখ হাসিনা আমাকে শত্রু মনে করেছেন। এখন প্রবণতা হচ্ছে আমাদের এই যে বাইনারি করার প্রবণতা তো এখন আবার রয়ে গেছে। এখন শেখ হাসিনা নেই, এখন আমরা যারা এতদিন মিত্র ছিলাম এক পক্ষ আরেক পক্ষকে এক ধরনের শত্রু ভাবা শুরু করে দিয়েছি। ফলে যেটা দাঁড়ায় যে আপনি শত্রু যদি কেউ হয় তার বিরুদ্ধে আপনি বিষোদ্গারের কথা বলছেন, সেই প্রবণতা বেশি হয়। আর যেটা ঘটে, এক পক্ষ যখন এটা শুরু করে আরেক পক্ষ রিয়্যাক্ট করে, এভাবে এটা ক্রমাগত যে স্নোবল এফেক্ট বলে, একটা স্নোবল ঘুরতে ঘুরতে বড় হতে থাকে। সো এই রেটরিকের ইন্টেন্সিটি বাড়তে থাকে। সো আমাদের এই দেশে এই প্রবণতা বেশি এবং খুবই প্রেডিক্টেবল। এটা যে শুনে যে খুব হতাশ হয়ে যাচ্ছি তা না, এটা ধাপে ধাপে ধীরে ধীরেই ঠিক হয়ে উঠবে। মানে কোনটা বেশি ইফেক্টিভ মনে হয়, প্রচার নাকি প্রচারণা? দুটোই এফেক্টিভ। বিশেষ করে এখন একটা ভয়ঙ্কর ব্যাপার আছে, এটা একটু বলা দরকার। জি প্লিজ। গ্লোবাল ট্রেন্ড, ধরুন যখন ডানপন্থী রাজনীতির উত্থান সারা পৃথিবীতে হচ্ছে, এখানে প্রচন্ড রকমভাবে এক পক্ষ অপর পক্ষকে আক্রমণও করছে। এই যে আক্রমণ করছে, এই প্রবণতা তো কাজ দিচ্ছে, বিশেষ করে যারা ডানপন্থী রাজনীতি করেন। ডোনাল্ড ট্রাম্পকে যদি আপনি দেখেন, তিনি অত্যন্ত কঠোর কদর্য ভাষায় তার প্রতিপক্ষ যারা আছেন, প্রতিদ্বন্দ্বী যারা আছেন, যেটা আমেরিকার কোনোদিন পলিটিক্স আমরা দেখিনি, সেটা করছেন। একই কথা প্রযোজ্য ইউরোপের যেসব দেশে রাইটিস্টরা আছেন, একই কথা প্রযোজ্য আমাদের বাড়ির পাশে বিজেপির যারা নরেন্দ্র মোদী বা তার অন্যান্য মানুষজনের বক্তব্য দেখবেন, এবং এটা করে তো তারা অ্যাপারেন্টলি সাকসেসফুল হচ্ছে না। আচ্ছা, আমি যদি জাহিদ ভাই একটু, যদিও এটার সঙ্গে মিলবে কিনা আমি জানি না, একটা পর্যায়ে দেখলাম ডাকসুতে যখন নির্বাচন হচ্ছে তখন ছাত্র শিবিরের যারা ছিল দেখা যাচ্ছে যে বেশিরভাগই দলই তাদের এগেনস্টে চলে গেছে বিভিন্ন বাস্তবতার কারণে বিভিন্ন জায়গায়, এবং তাদের কল্যাণমূলক কাজগুলো বলি কিংবা তাদের যে রকম তারা না সেরকম তাদেরকে প্রচার করে, এরকম বাস্তবতায় দেখা যাচ্ছে অনেকগুলো দল, আমরা নিজেরাই টকশো করতে যে দেখেছি অনেকগুলো দল একই সঙ্গে তাদেরকে ধরছে, এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে অনেক সময় তারা টকশোতেই আর আসেন এবং তাদের ওই, কিন্তু এই যে তাদের বিরুদ্ধে কন্টিনিউয়াস বলা, এটা কি তাদেরকে আসলে আরো, মানে আমি বুঝাতে পারলাম কিনা যে তাদেরকে আসলে কোনো ধরনের এক ধরনের একটা সাপোর্ট কিংবা এক ধরনের একটা করুণা কিংবা একটা বায়াস কাজ করে কিনা? আমার মনে হয় না, আমার মনে হয় না। তবে ওই যে বললাম যে এখন প্রত্যেকটা দল ডিসাইড করবে সে কি রাজনীতি করতে চায়। একটা উদাহরণ দিলে এটা ক্লিয়ার হবে। যারা তারেক রহমান যখন দেশে ফিরে আসলেন বা 5 আগস্ট পরবর্তী সময় খেয়াল করবেন, বেগম খালেদা জিয়ার উপরে যে পরিমাণ ব্যক্তিগত অত্যাচার হয়েছে তার এবং তার পরিবারের উপর, উনি 2-4টা কথা শেখ হাসিনার বিরুদ্ধে বললে খুশি হতাম, আমরা অখুশি হতাম না। মানে আমাদের মধ্যে তো আমরা মানুষ, আমাদের ঈদ আছে, জন্মগতভাবে আমাদের ক্রোধ আছে, আমাদের ক্ষোভ আছে, আমাদের প্রতিশোধ পরায়ণতা আছে। আমি 5 আগস্টের পরে তো আমি মোটামুটি একজন সফট টকার হিসেবে পরিচিতি, কিন্তু আমি শেখ হাসিনা টাসিনার বলি, আমি হাসিনা বলি। আমি হাসিনাকে ইতর বলেছি, আমি এই শব্দ সাধারণত উচ্চারণ করি না, কিন্তু আমি বলেছি তাকে। সো আমাদেরও তো পরিবর্তন, কিন্তু আমরা দেখলাম ওনাদের পরিবর্তন হয়নি। জনাব তারেক রহমান তাহলে ডিসাইড করেছেন তিনি তার জায়গা থেকে, আওয়ামী লীগ তো বটে, তিনি তার রাজনৈতিক এই মুহূর্তে যারা প্রতিদ্বন্দ্বী তাদের প্রতিও তিনি যথেষ্ট শালীনভাবে কথা বলছেন। এটা একটা রাজনৈতিক ধারা, যারা উদার গণতান্ত্রিক চিন্তা করছেন।
আবার সমালোচনা করলে যে সবসময় তার প্রতি সিম্প্যাথি তৈরি হবে তাও না, উল্টো একটা কথা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। গণতান্ত্রিক রাজনীতিতে আপনার সব মানুষকে আপনার সমর্থক হিসেবে দরকার নেই। না। আপনার যদি আপনার সমর্থকের বাইরে বাকিরা আপনাকে ঘৃণাও করে, কিছু আসে যায় না। খেয়াল করবেন, এগুলো বাইনারি। নরেন্দ্র মোদীর আইদার প্রচন্ড ভালোবাসে মানুষ আছে, আর বাকিরা তাকে ঘৃণা করে, উনি বদার্ড না। ট্রাম্পের কথা একইভাবে প্রযোজ্য। তিনি যে মানুষগুলোর ভোটে তার প্রেসিডেন্ট হতে হবে, তার বাইরে বাকিরা ঘৃণা করুক, তাতে তার কিছু আসে যায় না। সুতরাং এই ধারাগুলো আসলে এভাবেই তাদের সাপোর্টার বেসকে ঠিক করে এবং সেই টার্গেট অনুযায়ী তারা তাদের আচ্ছা, ভোটের আরেকটা request করে। ছোট্ট প্রশ্ন করেই যাই। আপনার বক্তব্য থেকে আমার প্রশ্নটা তৈরি হলো যে যদি প্রচারণাই এত বেশি ইফেক্টিভ হয় প্রচারের থেকে, তাহলে খালেদা জিয়াকে ১৫ বছর আপনার ভাষ্যমতেই যদি বলি যেভাবে তার বিরুদ্ধে কথা বলা হয়েছে, সেটিকে আরো তাকে জনপ্রিয় করেছে না? সে যেহেতু এটার উত্তরগুলো দেয়নি। আমি মানে এটাকে আপনি মেলাতে পারবেন না একটা কারণে, সেটা হচ্ছে আমাদের তো নির্বাচন হয়নি। আমরা যাবতীয় আচ্ছা। আলোচনা করছি কিন্তু একটা নির্বাচন কেন্দ্রিক। নির্বাচনী ব্যবস্থার উপরে দাঁড়িয়ে। ওকে। ধরুন নির্বাচন হলো, তাতে বহু মানুষ ঘৃণা করলো, কিন্তু শেখ হাসিনা যদি নির্বাচনে যেতেন এবং তার যদি এরকম কট্টর মানুষ যদি পছন্দ করতো, ওনার তো সাম পার্সেন্টেজ অফ ভোট দরকার ক্ষমতা যাওয়ার জন্য। আমি যদি এভাবে বলি, বাংলাদেশে 35% মর্তবা 40% ভোট পেলে আপনি সরকার গঠন করে ফেলতে পারবেন। সো মেজরিটি অফ পিপল আপনাকে যদি খারাপভাবে নেয়ও, আপনি কেয়ার করছেন না। মানে একটু একটু যে আলোচনাটা একটু থিওরিটিক্যাল হলো, তারপরে বলি। জি প্লিজ। এই আলাপটা হয়েছে যে আগের লিবারাল যে ডেমোক্রেসি, তার কথা হচ্ছে আমি নির্বাচন করব, কিন্তু আমি যখন নির্বাচিত হব আমি মূলত সারা দেশেরই মানুষের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। ওকে। এখনকার রাইটিস্ট পপুলিস্টরা আসলে কেয়ারই করছেন না, উনি আসলে যে মানুষের ভোটে নির্বাচিত হন তিনি তারই প্রেসিডেন্ট হতে চান। তো তাতে মেজরিটি যদি তাকে ঘৃণা করে, ওনার কেয়ার করার দরকার নেই এবং এই অঙ্কে নির্বাচনে জিতে যাওয়া যায়। ক্লিয়ার। আমি একটু জামালউদ্দিন স্যার আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারের পর দুঃখিত নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই, তার আগে থেকেও দেখা যাচ্ছে যে বিভিন্ন শিবিরে তারা বিভক্ত হয়েছে, তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইন করছে। প্রতিদিনই আমরা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শুনছি এবং প্রধান তিনটি দল বিএনপি, জামাত এবং এনসিপি তারা প্রত্যেকেই নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বলছে। আপনার কাছে একটু জানতে চাই, নির্বাচনে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল 24 এর সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রশ্নটা খুবই পার্সপেক্টিভ, এই কারণে প্রশ্নটা একটা ওয়াইড অ্যাঙ্গেল আছে। জি। আসলে আমাদের যে নির্বাচনী ব্যবস্থা, এটা লেভেল প্লেইং ফিল্ড যেটা, এটা শুধু নির্বাচন কমিশনার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, আমাদের দেশে হয় না। না। আমাদের দেশের সরকার কিভাবে প্রতিটা বিষয়কে অ্যাড্রেস করছে, প্রতিটা রাজনৈতিক ইস্যুসকে অ্যাড্রেস করছে, ইভেন শাসন ব্যবস্থায় প্রতিটা বিষয়কে উনি কিভাবে দেখছেন, এটার সাথে সাথে নির্বাচন কমিশনার তার সই ক্ষমতার মধ্যে থেকে কতটুকু অ্যাক্ট করতে পারছে। এখন তো তফসিল ঘোষণা হয়ে গেছে, জি। এখন কিন্তু সার্বিক বিষয়গুলি কিন্তু নির্বাচন কমিশনার, হ্যাঁ, তারপরও কিন্তু আমাদের সরকার কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যাচ্ছে, বলছে, করছে। ইভেন সরকার নির্বাচনী প্রচারণাও কিন্তু যুক্ত, সরকার নিজেও। নিজেও হ্যাঁ ভোটের ক্যাম্পেইন। রাইট। সরকার নিজেই যেখানে ওই যে যে প্রশ্নটা আপনি বললেন জি। যে নির্বাচনী ভঙ্গ করছে, সরকার নিজেই করছে। আচ্ছা, আরেকটা জিনিস হলো, দীর্ঘদিন নির্বাচন হয়নি। দীর্ঘদিন নির্বাচন না হওয়াতে প্রতিটা পার্টির কিন্তু এক ধরনের আহ, মানে পরিস্থিতি তৈরি হয়েছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, প্লাস তাদেরকে ভোটে জিততে হবে। এটাকে সামনে রেখে যে যেমনে পারছে সে সেভাবে করছে, কেউ ফর্মালি কেউ ইনফর্মালি। এতে আইন ভঙ্গ হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনারের, কিন্তু নির্বাচন কমিশনার সুনির্দিষ্টভাবে যেগুলিতে সত্যিই হচ্ছে সেখানে কিন্তু এখনো তেমন কিছু করতে পারেনি। প্রথমে তো তাদের স্ট্রিকচার দেওয়া উচিত সরকারকে। সরকার নির্বাচনী আইন ভঙ্গ করছে, সে হার পক্ষে ভোট চাচ্ছে, শুধু ভোট চাচ্ছে না, তার মেশিনারি টুলসকে নির্বাচন কমিশনার যারা মানে নির্বাচনে কন্ডাক্ট করবে প্রান্তে, তাদেরকেও বলছে যে আপনি প্রচারণা নেমে যান। এইটা আমি মনে করি এই জায়গা থেকে যে সরকার নিজে এটা ভায়োলেট করছে, সে কি করে অন্যের বিচার করবে সেই জায়গা থেকে। তবে আমি মনে করি তো মোটা দাগে ওরকম এখনো এমন কিছু হয় নাই যাতে যেটা নিয়ে রাজনৈতিক ক্রাইসিস তৈরি হতে পারে। ওকে। আরেকটা বিষয় একটু এই সঙ্গেই আপনি বলেন, যেহেতু আপনি বেশিরভাগটা বলছিলেন যে আচরণবিধি নিয়ে, আচরণবিধির সঙ্গে লেভেল প্লেইং ফিল্ডের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো কানেক্টিভিটি আছে কিনা? মানে আরো সহজ করে বলতে গেলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা আছে ঠিকঠাক এভাবে হলে এটা দিয়ে আমরা একটা সুন্দর নির্বাচন করতে পারবো। নির্বাচনী আচরণবিধির অন্যতম উইপন্স হচ্ছে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তাই তো? তো আইন শৃঙ্খলা বাহিনী তো আমরা আগেই মাজা ভেঙে দিছি, এবং সেই মাজা ভাঙার ক্ষেত্রে সরকার নিজেই রোলটা প্লে করেছে, তাদেরকে তো শক্ত হয়ে দাঁড়াতে দেয়নি। আর মাঠ পর্যায়ে এখন যারা অ্যাক্টর,
তাদের মধ্যে যে দলটি সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ মুডে থাকার কথা সে বরং শালীন। ছোট ছোট কিছু দল সরকারের প্যাট্রোনাইজে যে দল তারা বরং যেভাবে অ্যাক্ট করছে সেটাতে বরং আমি বিস্মিত। আমি তো এই জায়গাটায় আমি আপনার সাথে একটা জিনিস অ্যাড করি, নির্বাচন নিয়ে প্রায় এখন লোকজন বলে নির্বাচন হবে তো, জি নির্বাচন হবে তো এই কথাটা বলে কেন? বলার পিছনে অনেকগুলি কারণ, তার মধ্যে এখনো যে আইন শৃঙ্খলার যে এটা এক নাম্বার কারণ। সিমটম ইলেকশন আগে থাকা উচিত, অস্ত্র উদ্ধার, প্রতিটা জায়গায় ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করা, অথবা রাজনৈতিক দলের যে দস্যু বাহিনী আছে তাদের ব্যাপারে তাদের সজাগ দৃষ্টি থাকা, সেরকম কোনো সিমটম কিন্তু দেখা যাচ্ছে না। প্রচারণার ক্ষেত্রে হাদির মৃত্যুর পরে তো সেই জায়গায় প্রচারণার ক্ষেত্রে অনেক প্রার্থী নিজেও মনে করছে যে সে এক ধরনের সংখ্যা আছে, জীবন সংখ্যা আছে, অথবা এটাকে ব্যবহার করেও এক ধরনের নির্বাচন না হওয়ার প্রচারণাও আছে। ওকে তো সঙ্গত কারণে আমি মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুব একটা ভালো না। ওকে, আমরা আবারও এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন মাসুদ কামাল ভাই, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্টুডিওতে আজকের আলোচনায়। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। মাসুদ ভাই, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে প্রচার নাকি প্রচারণা, এটা হচ্ছে আমাদের থিম। এর বাইরে আমরা আরো একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আজকে বাংলাদেশ দলের ক্রিকেট ভারতে যে না খেলার কারণে অনেকটাই অনিশ্চয়তার মুখে, হয়তো খেলতেই পারবে না ধরে নিতে পারি। কিন্তু সেই আলোচনায় আসার আগে একটু বিরতির আগে ছোট্ট করে একটু আপনার কাছে জানতে চাই, প্রচার নাকি প্রচারণা কোনটি বেশি শক্তিশালী নির্বাচনী ক্যাম্পেইন? দেখেন, আসলে প্রচারণা শব্দটা তো আসলে নেতিবাচক জি, অর্থে ব্যবহৃত নেতিবাচক হয়, প্রোপাগান্ডা। কিন্তু এটা খুবই অস্বাভাবিক হলো, অপ্রত্যাশ, আমরা তো চাই না, কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশে নির্বাচনে প্রচারণাটা হয় এবং এটাকে সবাই স্বাভাবিকই মনে করে। জি পরস্পরের আপনার চরিত্র হনন হয়, পরস্পরের প্রতি আজগুবি আজগুবি অভিযোগ করা হয়, যে কাজ সে করেনি সে অভিযোগে তাকে করানো হয়, এবং এমনভাবে করানো হয় যেটা নাকি মানুষের বিশ্বাসযোগ্য হয়, মানুষের জন্য এরকমভাবে মানুষকে প্রলোভন দেখানো হয়, জি যে যে প্রলোভন নাকি দেখাতেই পায় না, তার হাতেই নাই। ওইটা যেমন আপনার ইদানিং আমরা দেখতেছি প্রায় কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করতেছে, যিনি বিক্রি করতেছেন উনি কোনো উনার গ্যারান্টি কোথায়? তো উনি বিক্রি করতেছেন তো। এটা কি প্রচার না প্রচারণা? আচ্ছা, আপনি কি মনে করেন প্রচার? আমি এটা জানতে চাচ্ছি আপনার কাছে। তো এটা প্রচারণাও না, এটা মিথ্যাচার। প্রচারণার মধ্যে কিন্তু একটু হলেও প্রচার আছে, থাকতে পারে একটু হলেও। হ্যাঁ, কিন্তু এটা তো মিথ্যাচার রে ভাই, টোটালি একদম নির্জলা মিথ্যা। তো এগুলি আমাদের এখানে কিন্তু চলে চলে এবং কার্যকরভাবে চলে, এর কিছু ফলও আসে। কিন্তু অনেকে কিন্তু বিশ্বাস করে যে আসলেই জান্নাতে টিকিট পাওয়া যাবে, অনেকে বিশ্বাস বিশ্বাস করে করে ইহকাল হ্যাঁ বিশ্বাস করে, অনেক লোক আছে বিশ্বাস করে। তা না হলে আপনি দেখবেন যে ধর্ম যে এই ওয়াজগুলি হয়, জি। দেখেন আপনি কি অবস্থা হয়, উন্মত্তের মতো আচরণ করে এক একজন। এটা কি তাকে টাকা দিয়ে করায় নাকি? না, এটা তাদের ওর ইমোশনাল অন্তর্গত বিশ্বাসটা এরকম হয়ে যায়। হ্যাঁ, এটা তার জন্য অশিক্ষার জন্য নাকি কুশিক্ষার জন্য এটা আমি বলতে পারবো না, কিন্তু হয়তো রে ভাই আমরা তো দেখি এগুলো। ধর্ম ভোটে খুব কাজে কাজে লাগে। এগুলো যে একদমই কাজ করে না তা না, কাজ করে। এগুলো নির্বাচনে চলে। আসলে নির্বাচনে আমরা যে আচরণ বিধি বলি, আমি মনে করি এগুলি আচরণ বিধির মধ্যে ফেলা উচিত। ধর্মের আপনি তো ব্যবহার করতে এটা পারেন তো না। আচরণবিধির ভিতরে আছে না? ধর্মের এটা আপনার আচরণ আছে কিনা আমি জানি না, আছে কিনা, আছে নাকি? এটা তো থাকার কথা না জাহিদ ভাই, যে মানে ধর্মকে ব্যবহার করে নির্বাচনী ক্যাম্পেইন করা যাবে না? এটা আমি ঠিক জানি না, আমিও নিশ্চিত না। এটা আমি নিশ্চিত থেকে আন্দাজি বলতে পারি না। তবে আমার কাছে এটা অনৈতিক তো মনেই হয়, এটা তো অনৈতিক, খুবই অনৈতিক। আমি এই যে আজকেও তো একটা ভিডিও দেখলাম যে কয়েকজন গ্রাম্য মহিলা, ওদেরকে বলা হচ্ছে যে তোমাদের এই ইহকাল পরকালে তোমারই হবে, এবং সেই সঙ্গে বলা হচ্ছে তুমি ইহকালটা তো তারা সঙ্গে সঙ্গে দেখা দিচ্ছে, বিকাশ নাম্বার দাও, ইহকালটা পাই যাবা, পরকালেরটা হয়তো অন্য কোনো মাধ্যমে দিবে, কীভাবে দিবে আমি বলতে পারবো না। তো এগুলো তো হচ্ছে। কিন্তু আমি সরি, ধর্ম অবমাননা করলে তো আইন আছে। হ্যাঁ, ওটা এটা তো স্বাভাবিক আইনই ধর্ম আছে। অবমাননার সামিল। এখন এটা ধর্ম অবমাননা, আপনি বলেন অবমাননা, আমি বললাম ভোট অবমাননা। দিলে জান্নাত পাবে, কিন্তু এটা ধর্ম অবমাননা। এখন বলতেই পারে তারা যে এটা হলো সঠিক জীবন ব্যবস্থা। এখন আপনি এটা কি বলবেন? এখন কার সঠিক কে মানে? আমারটা সঠিক না তারটা সঠিক, এটা কে মানবে? এটা নিয়ে তো আরেক বিতর্ক। জি। এই আপনার এই ওয়াজ মাহফিলে আমি শুনেছি যে একজন ওয়াজকারী উনি বলতেছেন, দায়িত্ব নিয়ে বলতেছেন আরেকজন ওয়াজকারী সম্পর্কে যে ও তো কাফের হয়ে গেছে। এটা আমি নিজে শুনেছি, সেটা তো বলতেই পারে না। এখন বলতেছেন তুমি এক মুসলিম আর এক ওকে সে তো এখন বলতে পারেন কি পারেন না, ওই বিতর্কে আমি যাবোই না, কারণ আমি তো বুঝি না, কিন্তু আমি তো শুনেছি। এখন যিনি বলেছেন ওনাকে দেখলেও আমার মনে হয় যে খুব পরেশগার টাইপের লোক, যার সম্পর্কে বলেছেন তাকে দেখলে আমার আরো বেশি মনে হয় তখন আমি যাই কই। আমি তো সেই বিচার করার মতো জায়গায় নাই। তো এখন এগুলো তো হচ্ছে, জি। নির্বাচনে হচ্ছে, এই একে দিলে ওটা পাবা, ওকে দিলে ওটা পাবা না। আবার এখন তো আবার এআই আছে, সোশ্যাল মিডিয়া আছে, ওই একটা কিছু বলে দিল। যেমন আমি আজকেই দেখলাম একটা জিনিস, আমি এটা বলার লোভ সামলাতে পারছি না। আচ্ছা, এটা বলেন, আমরা ওই- বিরতিতে যাবো। হ্যাঁ, ওই যে একজন শিল্পী আছে না, সায়ান, হ্যাঁ, সায়ান। সায়ানের একটা ইন্টারভিউ, উনি বলেছেন যে আপনি আমি বলছেন যে আমি
জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম, True. কাজেই আমি যদি 2-3 হাজার কোটি টাকা চুরি করি, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে, আমি এটা পারি। এটুকু বলছে। তা বলছে যে এরকম যারা বলেন, ওইটুকু কেটে দিছে। এরকম যারা বলেন তাদেরটা তো আমরা মানতে চাই না, আমরা যেটা শুনতে চাই নাই। ওই এরকম যারা বলে ওটুকার নাই, নাই। পারেন এটা এখতিয়ার বলা, এটুক দিয়ে বলতেছে যে উনি এরকম বলতেছেন। তো এখন সোশ্যাল মিডিয়া মানুষ বিশ্বাস করতেছে, বিশ্বাস করছে। ওটার উপরে AI দিয়েও গালাগালি অনেক হচ্ছে সময় কিন্তু। হচ্ছে। ওটা দেখে আবার নিচে কমেন্টগুলো অনেকে গালাগালিও করতেছে। তো এখন এইগুলো নিয়ে তো আমাদের একটা যন্ত্রণা আছে, এক ধরনের বিপদের মধ্যে আমরা আছি আসলে। ওকে মাসুদ কামাল ভাই, আমরা একটা বিরতি নিয়ে আসি। আমি একটু জাহেদ ভাই আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সাধারণত ইশতেহার দেয়। এখনো রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে ইশতেহার দেয়নি, কিন্তু প্রধান দুটি দল যদি ধরি, সেখানে বিএনপি চেয়ারম্যান তিনি বিভিন্ন জায়গায় বক্তব্যে তার কাছ থেকে ফ্যামিলি কার্ড কিংবা কৃষি কার্ড, এই কার্ডগুলোর কথা শোনা যাচ্ছে। আবার গতকাল জামাত ইসলামী তারাও বেশ কিছু কি বলে যে অনেক কিছু করবে এরকম কিছু প্রতিশ্রুতি দিয়েছে বা গাইডলাইন দিয়েছে। আসলে এগুলোকে কি আসলে ইশতেহার বলা যায়? আর এটা কতটুকু বাস্তবায়নযোগ্য? আজকে আপনার নিজের চ্যানেলেও আপনি এটি নিয়ে কথা বলছেন। আচ্ছা, আমি আমার চ্যানেলে যা বলছি এটা একটু বলি। মানে বাংলাদেশে একটা জিনিসের ইতি ঘটতে হবে, আপনি যে কোনো কিছু বলে ফেলবেন না। এটা এখন না, ইনফ্যাক্ট এটা পাল্টেছে। আমরা খুব ছোটবেলায় দেখতাম বাজেটের পর গণবিরোধী বাজেট মানি না টানি না বলে এটা লিখে রাখা যায়, লিখে কি রাখা বলবে? থাকতো। আচ্ছা, খেয়াল করবেন গত অন্তত 8-10 বছর ধরে আওয়ামী লীগের সময় বাজেট নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো কিন্তু ইনফরমেশন এবং ডেটা ভিত্তিক ডিবেট করেছে। সময়ের সাথে মানুষের কনসাসনেস বাড়ছে, সুতরাং সব করে ফেলবো, সব দিয়ে ফেলবো বলা ঠিক হবে না, বা বাজেট গণবিরোধী হবে না। মানে অমুকের গদিতে আগুন জ্বালো একসাথে, মানে মানুষকে না ব্যাখ্যা করে এখন বলতে হয় কেন আগুন জ্বালতে হবে তার গদিতে, তাই না? এগুলো ব্যাখ্যা করতে হয়। একইভাবে এখন আমি বলবো রাজনৈতিক দলগুলো, সেটা বিএনপি হোক, জামায়াত হোক বা এনসিপি হোক, তার জায়গা থেকে তিনি যা যা বলবেন সেটা ফিজিবল কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরুন আমি যে কথাটা বলছিলাম, জি। তারা বলছেন স্বাস্থ্য খাতে জিডিপির 6-8% তারা বরাদ্দ করবেন। বাংলাদেশে এই মুহূর্তে স্বাস্থ্য খাতে জিডিপির বরাদ্দ 0.1%-এর নিচে, মানে 1%-এর নিচে, 0.9% বা তারও একটু কম কখনো কখনো। WHO বলছে একটা আমাদের মতো দেশে এটা 5% হলে সবার জন্য ইউনিভার্সাল যে হেলথ সেটা নিশ্চিত করা যেতে পারে। তারপরে তো শর্ত আছে, এফিশিয়েন্ট হতে হবে, চুরি বন্ধ করতে হবে। আমরা 5% করলে লাভ কি, অন্তত 4% চুরি হয়ে যেতে পারে। এগুলো যদি ঠেকাতে পারেন তাহলে মোটা দাগে আপনি এটা পারবেন। আচ্ছা, এখন জামাত যে দাবিটা করলো, আপনার তো অর্থ সংস্থান লাগবে, তাহলে আমরা একটা তথ্য দেই। সেটা হচ্ছে সরকার দুভাবে তার বাজেটের আয় করে। একটা হচ্ছে সে প্রত্যক্ষ পরোক্ষ কর আরোপ করে একটা, এরপর যেটা ডেফিসিট হয়, মানে বাজেট সম্পর্কে বলা হয় আমরা ব্যক্তি আয় অনুযায়ী ব্যয় করি, রাষ্ট্র কিন্তু ব্যয় অনুযায়ী আয় করে। তো সে কি করছে, সে প্রত্যক্ষ পরোক্ষ কর দিয়ে যা পাইলো, বাকিটা সে লোন গ্র্যান্টস, বিদেশিরা দান করলো, বিদেশি লোন, দেশি লোন, ব্যাংকিং খাত থেকে নিয়ে আপনি এটাকে জোড়া দেন। এখন বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 9%-এর মতো। মানে আমরা জিডিপির 9% ট্যাক্স আনবো এবং তাদের যদি 7-8% তারা স্বাস্থ্য খাতে দিতে হয়, পুরো রাজস্ব যা আয় করলেন পুরোটা স্বাস্থ্য খাতে দিয়ে দিলেন। এরপর এই কর্মকর্তাদের বেতন, পেনশন, যেটা আমাদের রাজস্ব ব্যয়, এগুলো আমাদের আরো অসংখ্য সেক্টর আছে, শিক্ষা আছে, সামাজিক নিরাপত্তা আছে, যোগাযোগ আছে, এগুলো সব এতে বাকি যে বাজেট হবে সেই বাজেট, যেমন আমি আরেকটা হিসাব এভাবে দিই, আমাদের এখন জিডিপির আকার ধরুন 35 লক্ষ কোটি টাকা। অবশ্য এখানে আওয়ামী লীগ চুরি করে, আমরা 30 লক্ষ কোটি টাকা যদি ধরি, চুরি ছাড়া যদি হিসাব করেন, তো তাহলে আপনি 8% মানে হলো, আপনি যদি হিসাব করেন 2,40,000 কোটি টাকা আপনি এখানেই দিয়ে দেবেন। অথচ আমরা এই আয়ও করবো 3 লাখ কোটি টাকা। তো এটা একেবারে কোনোভাবেই ফিজিবল না, এটা সোজা সাপটা কথা। কারণ আপনি 5 বছরের মধ্যে এটা করতে পারবেন না। এখন এটা আপনি শুরুতে করবেন, অসম্ভব। মজার ব্যাপার, তারা আবার বলছেন তারা ইনকাম ট্যাক্স কমাবেন, এটা 19%-এ নিয়ে আসবেন, হাইয়েস্ট মার্জিন। ভ্যাট 15 থেকে 10%-এ আনবেন, তাহলে তো আরো কঠিন আরো হয়ে যাবে। রাজস্ব কমে যাবে। তারা বলছেন আমরা ট্যাক্স নেট বাড়াবো, মানে অনেকে ট্যাক্স দেয় না তাদেরকে আনবো। কিন্তু এগুলো সবই দীর্ঘমেয়াদী প্রসেস, এগুলো করে আসলে হবে না। ইভেন হেলথে বিএনপি 5 বছরে 5%-এ যেতে পারবে বলেও আমি মনে করি না। তারপরে তাদের মধ্যে কিছু বাস্তব কথা আছে। বিএনপি বলছে তারা ধাপে ধাপে এটাকে 5%-এ নিয়ে যাবে, তার মানে আমি শুরুতেই 5% দিয়ে দেবো সেটা বলছে না। তো এই কারণে আমি মনে করি যে যে দলগুলো যে দাবির কথা বলবে, যা করতে চায় বলবে, সেটা কিভাবে করবে, অর্থের সংস্থান কি। ইভেন বিএনপি ধরুন আমরা 1 কোটি বা 2 কোটি তারা বলছেন যে কর্মসংস্থান নিশ্চিত করবে, তাকে ব্যাখ্যা দিতে হবে তো যে আমি কিভাবে এটা কর্মসংস্থান নিশ্চিত করবো। ওই যুগ বাংলাদেশে শেষ হওয়া উচিত। নির্বাচনের আগে আমি যে কোনো কিছু বলে ফেলবো, তারপরে পারবো না। আরেকটা কথা মনে রাখতে হবে, যদি বাংলাদেশে নির্বাচন হতে থাকে, ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক, আগামী নির্বাচনের আগে কিন্তু হিসাব হবে। আপনি দেখবেন গত নির্বাচনের আগে কংগ্রেস একটা বিরাট অ্যানালিসিস করেছিল, বিজেপি কি কি প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, কি কি হয় নাই, ওটার একটা বিরাট ইম্প্যাক্ট পড়েছে বিজেপির। কিন্তু নানা কারণ আছে, কিন্তু এটা একটা বড় কারণ। সুতরাং জাস্ট বলে ফেললে আসলে
আচ্ছা, আমি এটা নিয়ে একটু, আপনি যে জায়গাটা শেষ করলেন এটা নিয়ে জামালউদ্দিন স্যার আপনার কাছে জানতে চাই, কেন যেন মনে হয় রাজনীতিবিদরা মানে সাধারণ জনগণকে একটু বোকাই ভাবে, যে কারণে কথার ফুলঝুরি থাকে ইশতেহারে কিন্তু অনেক কিছুই বাস্তবায়ন করে না। তো আসলে কি তারা বোকা ভাবে? তাহলে এরকম ইশতেহার বা এরকম প্রলোভন কেন দেখায় ইশতেহারের নামে? প্রলোভন তো দেখাইতে হবে, ভোট তো আনতে হবে, যে কোনো ভাবে বাস্তবায়ন প্রলোভন দেখে দেখে একটু আনতে যোগ হবে। করে রাখি, জি, জনাব জি, জি। তারেক রহমান যেসব নিয়ে কথা বলছেন, ধরুন কৃষি কার্ড, তারপরে ফ্যামিলি কার্ড, আমি এগুলো প্রত্যেকটাই ফিজিবল মনে করি, কারণ এগুলো যে ব্যয়ের যে পরিমাণ আছে এগুলো ইজ ভেরি মাচ পসিবল, এবং বিএনপি এই ব্যাখ্যাও দিচ্ছে এবং আমার কাছে ফিজিবল কেউ মনে কেউ হয়। বলছে তাতে বেকারত্ব বাড়তে পারে। না, আমি আসবোই না, আমি যে জায়গাটা আমার জাহিদ জাহিদ ভাই। ভাই যেখানে শেষ করলো সেখান থেকে আসি। ম্যানিফেস্টো কিন্তু আহ, যেটা জাহিদ ভাই কিন্তু খুব চমৎকার ভাবে বলছে যে এখন আহ, গদিতে আগুন জ্বালাবো কেন জ্বালাবো এই প্রশ্ন ঘুরছে। আমি স্টিল মনে করি মেজরিটি পিপলস বাংলাদেশে আসলে ম্যানিফেস্টো দেখে ভোট করে না, কিন্তু রাজনৈতিক দলগুলিতে একটা ডিমান্ড আছে তাদের প্রতি জনগণের, যে তোমার ম্যানিফেস্টো কি। এটা কিন্তু রাজনৈতিক এডুকেশনসে লার্ন করায়। একটা সোসাইটি আস্তে আস্তে ভোট দেওয়ার যে যৌক্তিকতা সেটাকে কিন্তু লার্ন করায়। সেই জায়গা থেকে আপনি রাইটলি পয়েন্ট আউট করেছে জাহিদ ভাই, যে আমরা দেখেছি যে কাউন্টার বাজেট প্রণয়ন করতে বিএনপিকে আমার খালেদা জিয়ার সময় দেখেছি, ছায়া হ্যাঁ, বাজেট দিয়ে। ছায়া বাজেট, এটা কিন্তু খুব চমৎকার একটা বিষয়। আর এই মুহূর্তে যে আমরা যে ম্যানিফেস্টোতে যে সকল কথা বলছি, কয়েকটা কথা তো বললেনই, যে আনরিয়ালিস্টিক কিছু অফার, সেই জায়গাতে অফকোর্স জামাতের যে ম্যানিফেস্টোতে যেগুলো দিয়েছেন সেটা আসলে রিয়ালিস্টিক কিনা সেটা প্রশ্নবিদ্ধ। কিন্তু বিএনপির ক্ষেত্রে যেটা মনে হচ্ছে, বিএনপির এবার আমি দেখছি গুণগত একটা পার্থক্য আমি অতীতের চেয়ে দেখছি। ওনারা কিন্তু সেক্টরাল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছেন, হ্যাঁ, বেকারত্ব নিয়ে কথা বলছেন, এগ্রিকালচার নিয়ে কথা বলছেন, স্বাস্থ্য নিয়ে কথা বলছেন, ইভেন পানি নিয়েও কথা বলছেন, যে এনভায়রনমেন্ট, পানি, এগুলি নিয়েও কথা বলছেন। তার মানে ম্যানিফেস্টো শুধুমাত্র একটি কোয়ান্টিটেটিভ হিসাব না, একটি কোয়ালিটেটিভ হিসাবও আছে। যেমন মনে করেন অতীতে ম্যানিফেস্টোতে কি দিল সেটা বড় কথা না, 10 টাকার চাল খাওয়াবো বলে কিন্তু ভোট নিয়ে নিছে, সেটার জন্য পর সমালোচিত হয়েছে। সমালোচিত হয়েছে। এটা হচ্ছে ওইটাকে বলে আমরা মেট্রো রাজনীতি, যেটা বলছে যে এখনো ওইটার স্টেকই বড়। হ্যাঁ, আপনি গ্রামের মানুষজন কি পাবে কি পাবে না, তার ছেলের চাকরি পাবে কি পাবে না। আগের দিনে কিন্তু রাজনীতি হতো স্কুল হবে কিনা, রাস্তা হবে কিনা, কালভার্ট হবে কিনা। এখন এগুলো লাগে না। কারণ লাগে না কেন? ওই এলাকায় যে এমপি হচ্ছে ও নিজের প্রয়োজনে প্রজেক্ট নিয়ে আসবে, ক্ষেতের উপর ব্রিজ হয়ে গেছে, রাস্তা হয় নাই। কারণ ওকে তো যেটা ইনভেস্ট করতেছে ওই ইলেকশনে সেটা তুলতে হলে এই ধরনের প্রজেক্ট তার লাগবে, চুরি চামারি না করে যদি টেকনিক্যালি এভাবে লাগবে। সে কারণে জনগণের এখন দাবির জায়গাগুলো কিন্তু ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। আমি চাকরি চাই, আমি আমার ছেলেটার একটা চিকিৎসা চাই, অথবা আমার কোনো একটা কার্ড চাই, এগুলি। সেজন্য আমি মনে করি আস্তে আস্তে এটাকে আমার মনে হয় টার্ন করাতে হবে। এক্ষেত্রে আমি তারেক রহমানের অ্যাপ্রোচটাকে আমি খুব পজিটিভলি নিচ্ছি। এবং এই মুহূর্তে যদি আমি মনে করি যে বৃহৎ দল হিসাবে, বৃহৎ নেতা হিসাবে উনি যেটাকে দেখাচ্ছেন এটা অন্যরা ফলো করতে বাধ্য। একটু আগে বলছিলেন না প্রচার এবং প্রচারণা, প্রচারের ক্ষেত্রে এই যে একটা গুণগত অ্যাপ্রোচ, এটাকে আমরা প্রচার বলছি। অন্যান্য দলগুলিরা প্রচারণার ক্ষেত্রে নেগেটিভ প্রচারণা, মাসুদ ভাইয়ের সাথে আমি একমত, প্রচারণা কিন্তু প্রচার আছে। অফকোর্স আপনি বিরোধী পার্টি যারা আছেন, আপনার প্রতিপক্ষ, তাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে সেটা কোয়ালিটেটিভ আপনি কিন্তু সমালোচনা করতেই পারেন, যে এই অ্যাপ্রোচ নিয়েছিল এতে এই জনগণের ক্ষতি হচ্ছে, এইটুকু বলা যায়। এটাকে প্রচারণার শালীন জায়গা বলি। কিন্তু প্রচারণা যখন কাদা ছোড়াছুড়ি পর্যায়ে চলে যায় তখন সেটা বুমেরাং হয়। ওকে, আমরা একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে যেতে চাই। মাসুদ ভাই, আপনার কাছে আলোচনাটা চলবে, এর ভিতরে বিরতিতেও একটু ঘুরে আসবো। তো আপনার কাছে একটু সহজ করে জানতে চাই যে ধরেন আমরা যদি সম্ভবত এটা 2008 সালের নির্বাচন, যখন আওয়ামী লীগ বলেছিল দিন বদলের সনদ, বিএনপি বলেছিল কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এরকম বা আওয়ামী লীগ বলেছিল ভিশন 2021, রাজনীতিতে বা নির্বাচনে এগুলো কতটুকু ইফেক্টিভ বলে আপনি মনে করেন? এগুলো কোনো মানে করে না, ভূমিকা রাখে না। এটা কেন এগুলো করে? ভূমিকা রাখে না একটু বলে এই কারণে যে ধরুন যে মনে করেন কোনো জায়গায় সেমিনারে বসে তর্ক করে একটা কিছু দিতে হয়, দেয়, দিল একটা, উনি বললেন না 10 টাকা কেজি চাল খাওয়াবে, বলছে তো হ্যাঁ, ওটা 40 গিয়েছে। খাওয়াতে পারছে, পারে নাই। ওই যে খাওয়াতে যে পারলো না, এই জন্য পাবলিকে চালের বস্তা নিয়ে হাজির ছিল রাস্তায়, তাও তো হয় নাই। মানে বিশ্বাসও করে নাই ওটা। না, বিশ্বাস করছে কেউ, হয়তো বা করছে, অথবা তার দলের নেতারা তাদের বারবার বলছে এটা বিশ্বাস করো বিশ্বাস করো। কিন্তু এখন ওটা মেঠো বক্তব্য, এটা বলার জন্য বলে, কিন্তু এটার জন্য বাংলাদেশে কিছু হয় না। হয়তো হয়তো কিন্তু এটা কিন্তু খুব সিরিয়াস ম্যাটার হয়ে যাইতো যদি নির্বাচনটা ভালোভাবে হতো। পরেরটাও যদি হতো, যদি তখন তারা ভোট ভাবতো এই যে আমি করছি না, এটা ধরে বিরোধী পক্ষ আওয়াজ তুলবে এবং কথা আগামী নির্বাচন আমাকে সহায় দিবে, আগামী নির্বাচনে জনগণের প্রশ্নটা করবে, তারা তো মনে করে কি একবার কোনোভাবে যায় নেই,
তারপরে দেখতেছি তারপরে তুই যাবি কই? এটা হলো অনেক বিয়ে করার মতো। বিয়ে করার সময় দেখবেন আপনি যা বলে পাত্রীপক্ষী সব রাজি, সব রাজি। তারপরে তো মায়ের আমি দিমু, বুঝছেন না? ঘরে আগে আইনে নিই একবার, তারপরে কি কি দিতে হবে আমি বুঝবো। এটা ওই জিনিস কোনো মতো যায় এখানে চেয়ারে বসি, তারপরে তো আমার রাজত্ব, ভোট কেমনে দিতে হয় সেটাও আমি দেখাই দিব। এটা লোকে একটা প্র্যাকটিস কিন্তু চলছে রে ভাই। এবং 91 সালে আমরা বলছিলাম যে 91 সালে একটা ভালো নির্বাচন হয়েছে, 91 পরে যখন 96 নির্বাচন আসলো, 91 যারা জিতছে তারা কি 96টা নিজের মতো করে করতে চায় নাই? চেয়েছে। চাইছে। যখন নাকি প্যাদানি খাইছে তখন আরেকটা ফিরে নির্বাচন আসছে। দিয়েছে। ঘটনা তো সত্য। 2006 একই ঘটনা করছে। 2006 জানুয়ারিতে যে নির্বাচন, 22 জানুয়ারি যেটা হওয়ার কথা ছিল, ওটা তো ওইটারই রেপ্লিকা 2014 হয়েছে। 7-এর বেশি জন। 7 জানুয়ারিতে যে নির্বাচনটা হওয়ার কথা ছিল, যেভাবে তারা সাজাইছিল, ওইটাই তো 2014 হয়েছে। 2014 করছে কি, ওই সময় যে ভুলগুলি করছে ওইগুলি করে নাই, বাদ সব একই জিনিস। তো সবাই করতে চায় রে ভাই, আমি কাউরে বিশ্বাস করি না, এটা কই লাভ নাই। আগামীতে যে করতে চাবো না এটা আমি মনে করি না। এই দেশেই তো ভাই জন্ম না, মাটির একটা গুণ আছে কিন্তু, এটা এই মাটির থেকে আইছে। যে কি হবে এটা বলা বড় কঠিন। তো শেষ পর্যন্ত ওই যখন আবার পাবলিক আবার খেপবে, আবার চিল্লাপাল্লা করবে, হবে এরকম। ওকে, আমরা একটা বিরতি নিয়ে আসি, আর বিরতির পরে আমরা যে বিষয়টি বলেছিলাম সেটি নিয়ে আলোচনা করব, যে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে যাওয়া এবং খেলা এবং রাজনীতির সম্পর্ক আসলে কি, সেটি নিয়ে আলোচনার চেষ্টা করব। তার আগে একটি বিরতি নিচ্ছি, দর্শক সাথেই থাকেন, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বাহানি মির্জাপুর চা মুক্ত বাকে বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল হাসান, আমার সঙ্গে রয়েছেন মাসুদ কামাল, অধ্যাপক জামাল উদ্দিন এবং ডাক্তার জাহিদুর রহমান। আমি মাসুদ কামাল ভাই, আপনার কাছ থেকে শুরু করি। যে বিষয়টি বলছিলাম, আজকে কিছুক্ষণ আগেই বলা যায় যে একেবারেই ক্ষীণ হয়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ টি20 খেলা। কেননা কথা ছিল বাংলাদেশ বিকল্প ভেন্যুর কথা বলেছিল, কিন্তু সবশেষ আইসিসির যে বোর্ডের সভা, সেখানে অধিকাংশ দল বাংলাদেশের বিকল্প নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, অর্থাৎ, এবং সেই সাথে এটিও বলেছে বাংলাদেশ যদি 24 ঘন্টার ভিতরে তাদের সিদ্ধান্তে পরিবর্তন করে তাহলে খেলতে পারবে, তা না হলে বাংলাদেশের খেলা শেষ। এটি শুধুই খেলা নয়, সঙ্গে রাজনীতি আছে। রাজনীতি পড়ে রাজনীতি। তো এই রাজনীতি কার জন্য কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? শুনেন, এই রাজনীতি কার জন্য ক্ষতি হলো এটা এখনই বোঝা যাবে না, এটা বুঝতে একটু সময় লাগবে। কারণ দেখেন, এটা কিন্তু শুরু করছে ভারত। ভারত যে কাজ করেছে, ভারত এমন একটা কাজ করেছে যে করে দেখায় যে তোমাকে আমি বেজ্জতি করলাম, তাও তুমি হাসি মুখে এটা মেনে নাও। এটা হলো ভারত যা করছে তার সহজ বাংলা আর কি। বাংলাদেশ এটা মেনে নেয় হাসি মুখে, ও বাংলাদেশে মেনে না নেওয়াটা আমি সাপোর্ট করি। এতে ক্রিকেটে আমাদের একটু ক্ষতি হবে না তা না, ক্ষতি হবে। ক্ষতি কি ভারতের হবে না? ভারতের হবে। ভারত এত বড় সংগঠক, ভারত এত বড় সংগঠক, ভারত তো পাকিস্তানে কখনো যায় না, ভারতের আইপিএল এ পাকিস্তানি প্লেয়ার আনে না, এতে ভারতের ক্রিকেটের কোনো ক্ষতি হচ্ছে না। দর্শক কম তো, পাকিস্তানের দর্শক হচ্ছে, কিছু তো অবশ্যই হচ্ছে, তো এটা হবে। কাজেই বিষয়টা তো ইজি হবে তা না। সরি, হ্যাঁ, আপনি এটার মানে একটু শেষ করেন, যেটা আপনি ভবিষ্যৎটা কি দেখছেন। আচ্ছা, আমি তাহলে একটু জাহিদ ভাই আপনার কাছে একটু ছোটর ভিতরে ডিটেইলস জানতে চাই, রাজনীতির সাথে এই খেলার সম্পর্ককে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, মানে ইটস টাফ। মাসুদ কামাল ভাই যা বললেন আমি একেবারেই একমত। সেটা হচ্ছে কখনো কখনো আপনার ভবিষ্যৎ ভালোর জন্য শুরুর কোনো একটা স্টেপকে আপনার কাছে ভুল মনে হতে পারে। আমি ডাক্তারের একটা উদাহরণ দিতে পারি, প্লিজ। সেটা হচ্ছে সার্জারি। সার্জারি ইজ পেইনফুল, কিন্তু সার্জারি আপনাকে একটা সময় পর কিওর করে। সুতরাং বাংলাদেশকে যে কোনো বিবেচনায় যে কোনো জায়গা থেকে ভারতকে, মানে আইসিসি আসলে বিষয় না, মানে এই মুহূর্তে আইসিসির প্রেসিডেন্ট ঘটনাচক্রে একজন ভারতীয় এবং অমিত শাহর ছেলে জয় শাহ, বিজেপির লোকজন, আমি সরিয়ে রাখি, ধরলাম যে অন্য কোনো দেশের কেউ একজন প্রেসিডেন্ট, কিন্তু ক্রিকেট খেলাটা এরকম, ভারত ছাড়া এই খেলা সার্ভাইভ করবে না, ফুল স্টপ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আরো ভালো যারা খেলে, ওইসব দেশে ক্রিকেট 3 নম্বর খেলা, ফুটবল, রাগবি, তারপরে ক্রিকেট আসে। তো সুতরাং এই শুধু সাইজের জন্য না, সাইজ তো আছেই, আর এই একটা খেলাই ভারত একটু ভালো খেলে গ্লোবাল লেভেলে। হকিতে তার অবস্থা এখন আর ভালো নাই। সো আইসিসিতে তার প্রভাবই সর্বোচ্চ, ওর বাইরে আসলে কিছু হয় না। সুতরাং ভারতের এই যে দাদাগিরি বলি আমরা, এটার একটা জবাব বাংলাদেশের থেকে দরকার ছিল, কারণ ওরা ট্রিগার করেছে। এবং শুধু সেটা না, আইসিসি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটা নিরাপত্তা রিপোর্ট, এটা পাবলিশ হয়ে গেছে বিবিসি বাংলা, আমি পড়লাম। মানে ওখানে আমাদের সমর্থকরা যদি জার্সি পরে যায়, সেটাও তার রিস্ক বাড়িয়ে দিতে, আইসিসি বলছে। মানে এই যদি একটা পরিস্থিতি হয়, বা আপনি মুস্তাফিজকে দলে রাখলে রিস্ক বাড়বে, আপনি বলছেন মুস্তাফিজ যাওয়াটা রিস্ক তৈরি করবে, তো আমাদের এতগুলো প্লেয়ার আছে, আমরা এই রিস্কগুলো কেন নিতে যাব? আর শুধু সেটা না, মানে এটা নিয়ে আমি আমার কথা বলছি না, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, মানে ভারতেও এটা নিয়ে তীব্র সমালোচনা আছে। আমি শশী থারুর একটা কলাম লিখেছেন, ইন্টারভিউ দিয়েছেন, ইনফ্যাক্ট কলাম না, খুব কঠোর ভাষায় তিনি বলেছেন খুবই ইন্টারেস্টিংলি যে বাংলাদেশের সাথে এই আচরণগুলো খুবই খারাপ, কারণ
তিনি পাকিস্তানকে অ্যাকিউজ করছেন যে পাকিস্তান ভারতে ইনফিলট্রেট করে বা যারা ঢোকে ঢোকের মধ্যে সন্ত্রাসবাদীরা আছে। বাংলাদেশের মধ্যে এরকম কোনো কিছু কখনোই ছিল না। এবং যেভাবে এই যে কিছু লোকজন হুমকি দিয়েছে, এটাকে কগনিজেন্সে নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হলো, এটা আটারলি রং ছিল। সুতরাং বাংলাদেশকে 5 আগস্টের পর থেকে আমি যদি যোগ করি, এটা ট্রুলি মাসুদ কামাল ভাই রাইটলি বলছে, এটা কোনো খেলা না, এটা আসলে ভারতের সাথে বাংলাদেশের যে অনগোয়িং টেনশন, তার একটা রিপ্রেজেন্টেশন। কোনো না কোনো ফর্মে টেনশনটা বেরোচ্ছে। আমি মনে করি এটা কখনো কখনো বাণিজ্যের জায়গায়, কখনো কখনো সীমান্ত হত্যা, কখনো কখনো পূজায় সমস্যা হয়েছে কিনা, কখনো কখনো হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিনা, কখনো ক্রিকেট দিয়ে বাংলাদেশের সাথে ভারতের এই টেনশনের জায়গাটা চলবে যতদিন না ভারত বাংলাদেশকে একটা সভরেন কান্ট্রি হিসেবে নেবে। আমরা ভারতের সাথে কিন্তু যুদ্ধ বাঁধাতে চাই না, কিন্তু শেখ হাসিনার সাথে তুমি যেভাবে ডিল করেছো, একটা স্লেভের মতো, একটা কলোনির একজন গভর্নরের মতো, সেই ডিলিং আসলে হবে না। এই মেসেজ ভারতকে দিতে হবে। এবং এই পর্যন্ত আমাদের একটা পেইনফুল টাইম যাবে সার্জারির মতো। আমার মনে হয় এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সার্জারির পরে কিওর হতে কতদিন লাগতে পারে? ডিপেন্ডস। ভারতকে আমি ভারতের ফরেন পলিসিকে খুবই স্টুপিড হিসেবে দেখি, কিন্তু ব্যবসা আছে তো। বাংলাদেশের মতো এত বড় একটা বাজার, খেয়াল করবেন, এটা শুধু বাংলাদেশে খেলার জন্য না। যখন বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, তখন তখন আমার দল বিশ্বকাপ খেলছে, সে কিন্তু অন্য খেলাগুলোর প্রতি অনেক আগ্রহী থাকবে। এখন বাদ দিয়ে দেবে তা বলছি না, কিন্তু আগ্রহ অনেক কমে যাবে। বাংলাদেশের বাজারটা কিন্তু ছোট বাজার না, অনেক বড়। মনে রাখতে হবে। আইপিএল আমাদের যখন সম্প্রচার বন্ধ করা হলো, ওইটা রিয়াকশন হিসেবে। তো ব্যবসা যখন চাপে পড়বে, আস্তে আস্তে তারা, আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে, যদি এই গাছ দেখানোর পর তারা বুঝলো যে বাংলাদেশকে চাপ দিয়ে নথি স্বীকার করানো যাচ্ছে না, তার সাথে এরা ফেয়ার ডিল করতে পারে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের উপরে যে অন্যায় হচ্ছে, এটা ভারতেরই যাদের একটু সেন্স আছে তারা বলছেন। স্যার, আপনি আপনার কাছেও আর প্রশ্ন না করলাম, এই ইস্যুটাকে আপনি কিভাবে দেখবেন? প্রথমত একেবারে নির্জলা এটা রাজনীতি। আর রাজনীতি আবার কোন ধরনের রাজনীতি? এটা উগ্র ডানপন্থী রাজনীতি। আসলে ভারতের বিজেপি সরকার এবং তার অমিত শাহর ছেলে মানে আইসিসির হেড, সেই জায়গা থেকে মোস্তাফিজের বিরুদ্ধে যে স্টেপটা নিল, সেটা তো একেবারে টোটালি বলা যায় যে একেবারে ডানপন্থীদের, উগ্র ডানপন্থীদের এক ধরনের হুমকির কারণে হচ্ছে, তাই তো? সেইটাকে যদি আমরা বলি যে নিরাপত্তা, তা সেখানে আমাদের বাংলাদেশ রাইটলি অ্যাক্ট করেছে। আমি মনে করি এর একটা ক্ষতি আছে অবশ্যই, আমাদের বাংলাদেশের ক্রিকেটে ক্ষতি আছে। অন্য কোনো দেশের সাথে হলে আমি বলতাম যে বাংলাদেশ নেগোসিয়েশনের দুর্বলতা, কিন্তু এখানে আমাদের মাল্টি সেক্টরে ইন্ডিয়ার সাথে আমাদের টেনশন। একদিকে আমাদের যে অপরাধী, চরম অপরাধী, তাকে তারা জায়গা দিয়েছে, সে ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আরেকদিকে আমাদেরকে এইভাবে প্রেস করে খেলানোর যে তরিকা, যে অযৌক্তিক চাপ দিয়ে খেলানোর জন্য বাধ্য করছে, সেই জায়গাটা আমরা হোল্ড করব না। এটা আমার এক নম্বর। আরেকটা আমার সমালোচনা না করলে নাই, আজকে মিটিং হয়েছে আইসিসির, যে মেম্বাররা ছিল, সেই মেম্বাররা জানে না যে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যখন এই ধরনের একটা ঘটনা ঘটে, তখন কিন্তু ভেন্যু চেঞ্জ হয়েছিল। সেরকম একটা ইথিক্যাল পয়েন্টে ভারত কতটা ওইখানেও ক্রিকেট রাজনীতিতে এক ধরনের পক্ষপাতিত্ব তৈরি করেছে, সেটাও কিন্তু আজকে কিন্তু ক্রিকেট বিশ্ব দৃশ্যমান। তার মানে আইসিসি একটি নিরপেক্ষ জায়গা থেকে অ্যাক্ট করছে না, সেটাও দৃশ্যমান। সঙ্গত কারণে আমি মনে করি বাংলাদেশের এই ঘটনার মধ্য দিয়ে ক্রিকেট অঙ্গনে, যে বিশ্ব ক্রিকেট অঙ্গনে যে রাজনীতি চলে, তাও এক্সপোজড। ভবিষ্যতে এটার মধ্য দিয়ে এটা শুরু হওয়ার রাস্তা ওপেন হয়েছে। রাইটলি জাহিদ ভাই বলেছে, ভারত বাংলাদেশের সেকেন্ড রেভিনিউ কালেক্ট করতো, বিজনেস আছে, ফর্মাল বিজনেসে আমাদের যে পরিমাণ, ইনফর্মাল বিজনেস তো আরো বেশি। এক ফেন্সিডিল বিক্রি করে বাংলাদেশে তারা যে পরিমাণ টাকা কামাইছে, আনবিলিভেবল। ওরা আমাদের কতভাবে ইনফর্মাল বিজনেসের মধ্য দিয়ে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দ্রব্য আমাদের মধ্যে ঢুকা দিয়ে যুব সমাজকে নষ্ট করার ক্ষেত্রেও কিন্তু তাদের ভূমিকা চরম। তো আপনি বুঝেন তো, ফেন্সিডিল এমন একটা জিনিস, আমাদের বর্ডারের চারপাশে ফ্যাক্টরি, কি কারণ? ওটা আসলে তো কাউকে গুলি করে মারতে দেখি না। তার মানে ওরা আমাদের যুব সমাজকে নষ্ট করা প্রোডাক্টের মধ্য দিয়ে করেছে, আবার আমাদেরকে নিপীড়িত করে আমাদের থেকে বাণিজ্য করছে, আবার আমাদেরকে মাসল ফ্লেক্স করছে। এটা মানা যায় না, লস হবে বাংলাদেশের দীর্ঘমেয়াদী। যদি এটা চলতে থাকে আইসিসির সাথে এই ধরনের সমস্যা, আমাদের ক্রিকেট অঙ্গনে একটা লস হবে। কিন্তু আমার মনে হয় এটা আই ওপেনও করতে পারে বিশ্ব ক্রিকেটকে। ওকে, এই জায়গাটা নিয়ে একটু মাসুদ ভাই আপনি শেষ করবেন। সেটা হচ্ছে যে আসলে অন্যরাও কি ভয় পায়? মানে আইসিসির, ধরেন আমরা ক্রিকেটের 3 মোড়লকে চিনি, ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, বাকিদেরকেও আমরা পাশে পেলাম না। বাকিদেরকে এখন পাবেন না, এখন পাবেন না। এখানে একটা জিনিস হলো কি, ভারত যখন পাকিস্তানের সঙ্গে করতো, পাকিস্তান তো বাংলাদেশের মতো উইক টিম ছিল না। পাকিস্তান তো ভালো টিম, শক্ত টিম। পাকিস্তান তখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল। তো এরকম একটা টিমের সঙ্গে ভারত যে কাজটা করেছে, এই কাজটা কতটুকু গ্রহণযোগ্য? দেখেন, বিপদ, ভেন্যু খারাপ তো শ্রীলঙ্কাও ছিল একসময়। শ্রীলঙ্কার ক্রিকেটারদের বাস থেকে বাসের মধ্যে গুলি হয়েছে।
এটা পৃথিবীর কোথাও হয় না, কিন্তু সন্ত্রাসবাদীরা তো গুলি করছে বাসের মধ্যে ভাই, শ্রীলঙ্কায় যাচ্ছে না। তা আসলে এগুলি হলো কি জানেন, যেমন আমাদের এখানে যে বলা হয়েছে, আমাদের এখানে তারা কি বলছে, দীপু দাসে মারছে, এই তো। আচ্ছা, দীপু দাসে মারটা কি আমাদের গভর্নমেন্ট বলছে ভালো করছে? আমাদের গভর্নমেন্ট অ্যাকশন নিচ্ছে, এর মধ্যে 12 জন গ্রেপ্তার হয়ে গেছে। আপনি লক্ষ্য করেন দীপু দাস কি কারণে এটা আমাদের ইস্যু হলো, কারণ সে হিন্দু। ওকে, ভারত কি হিন্দু রাষ্ট্র? ভারত হিন্দু রাষ্ট্র না। তাহলে একজন মুসলমানকে যখন মারে তখন তো তারা এগুলো করে না। তাও বাদ দেন, বিশ্বজিৎকে মারছে না পুরান ঢাকার এখানে, কোপাইতে মারছে। ওই সময় কি বাংলাদেশে কোনো প্লেয়ার তারা বাতিল করছে? কয় নাই তো। কাজে এখানে যেগুলি বলা হচ্ছে এগুলি ঘটনা না, ঘটনা হলো এই গভর্নমেন্টের সঙ্গে তার সম্পর্কটা খারাপ, যে কথাটা জাহেদ বললেন, মূল ঘটনা ওইটাই। এখন কোনো একটা পয়েন্টে বলতে হবে, কোনো একটা এভিনিউতে বলতে হবে, এটা বলে দিল। ওকে, অনেক ধন্যবাদ।